ঠিক এইখানে দাঁড়িয়ে ভারত বিদ্বেষ যত চরমপন্থী থাকে, বাংলাদেশে যত জামাত ইসলাম বা পাকিস্তান ঠাঁই পেতে থাকে, আইএসআই ঠাঁই পেতে থাকে, ঠিক এইখানে তার আরো পপুলারিটি বাড়তে থাকে। এইখানে বাধা ভঙ্গ হলো এবং তার ফেসবুক পোস্ট উল্লেখ করে বলতে চাইবো, সাম্প্রতিককালে এই ওসমান হাদি কিন্তু এই সেভেন সিস্টারকে টার্গেট করে একটি মন্তব্য করেন, ফেসবুক পোস্ট করেন যে সেভেন সিস্টার্স তাদের ম্যাপে ঢুকতে চলেছে এবং ঠিক সেই ম্যাপ তিনি ফেসবুকে প্রকাশ করেন। ঠিক তারপরেই আমরা দেখেছি যে তিনি এক প্রকার দুষ্কৃতীদের দ্বারা আক্রমণ হয় এবং ওসমান হাদি 22 ডিসেম্বর 2025 সালে বিজয়নগর এলাকায় উপজাতি শিশির রাতের নামাজের পর ব্যাটারি রিক্সায় তিনি ফিরতে চান এবং ঠিক সেই সময় দুষ্কৃতীরা গুলি করেন। তার সঙ্গে আরো একজন আহত হন এবং তার মাথায় গুলি লাগে। এরপর তাকে রীতিমতো ঢাকার মেডিকেল কলেজে ভর্তি করা হয়, তারপর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঠিক তারপর তাকে নিয়ে সিঙ্গাপুরে যাওয়া হয়, তিনি সেখানে লাইফ সাপোর্টে ছিলেন। কিন্তু 18 ডিসেম্বর গতকাল তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর থেকে আমরা দেখেছি বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো বা বলা ভালো প্রথম আলো, এই প্রথম আলো বা ডেইলি স্টার অন্যতম সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের, এবং ঠিক এই প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোকে নিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এবং এইখানে আমার মনে পড়ছে না আমার দীর্ঘ সাংবাদিকতার ইতিহাসে যে কবে এইরকম সংবাদ মাধ্যমের উপর হামলার ইতিহাস আমরা দেখেছি বা পড়েছি। ফলে এইখানে দাঁড়িয়ে এই বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমের উপর হামলা বারবার করে প্রশ্ন তুলছে যে ঠিক কোন বাংলাদেশ এই মুহূর্তে তৈরি হচ্ছে। এক প্রকার আমরা জানি, আমরা এর আগেও দেখেছি বিভিন্ন ঐতিহাসিক বা বিভিন্ন মনীষীদের বক্তব্য অনুসরণ করে বলতে চাইবো যে প্রতিবেশী কখনো পাল্টানো যায় না। এই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিবেশী যদি শত্রুর দেশে পরিণত হয় তবে ভারতের কি করা উচিত, এটা অবশ্যই ভারত এই মুহূর্তে চিন্তা করছে এবং উদ্বিগ্ন রয়েছে। তার পাশাপাশি আমি যে বিষয়টা একটু বলতে চাইবো যে গোটা বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে ঢাকা শাহবাগ থেকে শুরু করে খুলনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে হাই কমিশনার অফিস রয়েছে বা ডেপুটি হাই কমিশনার অফিস রয়েছে বা ভারতীয় দূতাবাস রয়েছে, সেই সমস্ত জায়গায়ও হামলার চিত্র আমরা দেখেছি। এবং গতকাল রাত বুধবার থেকে এই হাই কমিশনার অফিসগুলোকে টার্গেট করা হচ্ছে, বারবার করে হাই কমিশনারের উপর চড়াও করা হচ্ছে, তার বাড়ির উপর চড়াও করা হচ্ছে। ফলে ঠিক এই ঘটনার পর থেকে যে বিষয়টা অন্যতম ভালো উল্লেখযোগ্য যে ভারত কিন্তু যে সমস্ত হাই কমিশনার বা দূতাবাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে, ভিসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এবং সেই দূতাবাসের সমস্ত কর্মীদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। যদিও আমি বলে রাখতে চাইবো যে প্রাথমিকভাবে গতকাল রাতে ডেইলি স্টার বা প্রথম আলোর মতন দৈনিক প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়ার পর ইতিমধ্যে যে খবর আমরা পেয়েছি যে সাম্প্রতিককালে এই শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু কথা বলেছেন অবাধা টেলিফোনে তাদের সম্পাদকদের সঙ্গে। কিন্তু এইখানে কি শেষ হয়ে যাবে? এখনো অব্দি পাওয়া খবর অনুযায়ী যে ইতিমধ্যে কিন্তু বিকেল 3:30টার সময় বাংলাদেশের যে বিমানবন্দর, সেই বিমানবন্দরে কিন্তু ওসমান হাদির মৃতদেহ এসে পৌঁছেছে এবং তারপর বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে যেটা পেয়েছি যে আন্দোলন শুরু হয়েছে। তার যে মৃতদেহ, সেই মৃতদেহকে ঘিরে রীতিমতো শোক প্রকাশ করা শুরু হয়েছে। গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, খুলনা, রাজশাহী, ঢাকা সমস্ত জায়গায় কিন্তু আন্দোলন শুরু হয়েছে। সেই সমস্ত জায়গায় ইতিমধ্যে উত্তপ্ত। ফলে এইখানে দাঁড়িয়ে জুম্মার নামাজের পর যে তারা আবার উত্তপ্ত হয়ে উঠবে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে এই গোটা ঘটনায় আইএসআই এর ছক থাকতে পারে, কারণ প্রাথমিকভাবে আমরা দেখেছি ভারতের বিরুদ্ধে এক প্রকার আক্রমণ বা ব্লাড করতে গিয়ে সাহির শামসুল মির্জা, পাকিস্তানের অন্যতম মেজর জেনারেল বা আসিম মুনির, তারা প্রত্যেকে একটা কথা বারবার করে বলছেন যে পূর্ব দিক থেকে টার্গেট করা হতে পারে ভারতকে। এবং ভারতের পূর্ব দিকে যেমনটা রয়েছে বাংলাদেশ তাদের ঘাঁটি কাটতে বা আইএসআই বা জঙ্গিদের ঘাঁটি যে তাদের হেলিপ্যাডগুলো অ্যাক্টিভ করে বাংলাদেশের ঘাঁটি বসাতে চলেছে, তেমনটা কিন্তু খবর আমরা দেখিয়েছি বা তেমনটা কিন্তু খবর আমরা পেয়েছিলাম। ঠিক সেই খবর অনুযায়ী সেটা কতটা সত্য, কতটা বাস্তব এমনটা প্রমাণ কিন্তু দিয়েছে। তার কারণ আইএসআই যখন থেকে বাংলাদেশে ঘাঁটি গেড়েছে তারপর থেকে দেখেছি আমরা কিভাবে এরকম যে এই যে মব লিঞ্চিং গুলো, সেই মব লিঞ্চিং গুলো ঘটতে শুরু হয়েছে। এবং ঠিক এই মব লিঞ্চিং গুলোর পিছনে কোথাও গিয়ে আইএসআই এর নীল নকশা আছে কিনা সেইটা কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলছে। তার কারণ গোয়েন্দাদের তরফ থেকে যে রিপোর্ট বা তথ্য এসে পৌঁছচ্ছে যে বিভিন্ন জায়গায় বাংলাদেশের মিলিশিয়া তৈরি হচ্ছিল, সরকার যে মিলিশিয়া তৈরি করছিল তাদের নেতৃত্ব দিচ্ছিল হাফিজ সাঈদের মতন যেসব জঙ্গিরা তারা, এবং ঠিক হাফিজ সাঈদের যেসব ঘনিষ্ঠ ওমর থেকে শুরু করে জাহির থেকে শুরু করে তারা কিন্তু বাংলাদেশে বারবার করে প্রবেশ করছেন বলে আমি খবর জানাচ্ছিলাম। এবং তার পাশাপাশি তারা যে এই বাংলাদেশে বিভিন্ন রকম ভাবে রিমোট কন্ট্রোল বোমা বা অন্যান্য ভাবে উন্নত প্রযুক্তির বোমা, উন্নত প্রযুক্তির যে টেকনিক তারা শেখাচ্ছেন, যুদ্ধক্ষেত্রের যে টেকনিক, সেইগুলো যে অন্যতম গুরুত্বপূর্ণভাবে ভারতের বিরুদ্ধে প্রয়োগ হবে সেইটাও কিন্তু আশঙ্কা প্রকাশ করছিলাম আমরা এবং গোয়েন্দারা। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ভারত বিরুদ্ধাচরণ করতে গিয়ে যে ভয়ানক পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে এবং ঠিক নির্বাচনের আগে সেইখানে পরিষ্কার হয়ে যাচ্ছে
যে একদিকে ছায়ানট বা রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলামের বাড়ি ভাঙচুর বা অন্যতম যে শিল্প প্রতিষ্ঠান বা যে সঙ্গীত প্রতিষ্ঠান ছিল সেখানে ছায়ানট সেটা ভাঙচুর, 32 ধানমন্ডির বাড়ি ভাঙচুর, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বিভিন্নভাবে আওয়ামী লীগের দপ্তর ভাঙচুর, সংখ্যালঘু ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করা, সাংবাদিককে গুলি করে মারা রাজশাহীতে বা ময়মনসিংহে আমরা দেখেছি। তার পাশাপাশি এই যে প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোকে জ্বালিয়ে দেওয়া, এইটা যে বাংলাদেশে একটা ভয়ানক পরিস্থিতি হতে চলেছে এবং সেটা যে মিনি পাকিস্তানের মতন, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং তার পাশাপাশি এই যে হাদির পরিচয় আমি দিচ্ছিলাম, সেই শরীফ ওসমান হাদি ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে এবং এই শরীফ ওসমান হাদি একেবারে প্রকটভাবে ভারত বিরোধী ছিল এবং তিনি ভারতের এই সেভেন সিস্টার্স দখলের ন্যায় প্রকাশ করেছিলেন, যদিও তারপর তার মৃত্যু হয়েছে আকস্মিকভাবে। এবং এই ঘটনায় ভারতকে টার্গেট করা শুরু করেছে, এই যে বিদ্বেষ ছড়ানো শুরু করেছে আইএসআই এর প্ল্যান মাফিক বলে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। যদিও এই গোটা ঘটনায় এখন অবধি প্রাথমিকভাবে কোনো গ্রেফতারি বা কোনো কিছুই, কোনো অ্যাক্টিভিটি কিন্তু পুলিশের তরফ থেকে দেখা যায়নি বা সেনাদের তরফ থেকে দেখা যায়নি, যেমনটা চেয়েছেন মোহাম্মদ ইউনূস, যে এরকম বিদ্বেষ, এরকম হামলা বা এরকম পরিস্থিতি তৈরি করলেই কিন্তু নিজের প্রতি ধরে রাখতে পারবেন এবং শরিয়াত আইন সম্পূর্ণভাবে লাগু হতে পারবে। এবং একদিক থেকে ভারতের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ কথা করার অর্থ যে পাকিস্তানকে সঙ্গে নেওয়া, এবং পাকিস্তানকে সঙ্গে নেওয়ার অর্থ ভারত পাকিস্তান যে সংঘাত, সেই সংঘাতকে আরো তীব্রতর করে তোলা। এবং সেই তীব্রতর করে তুললেই একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে যে ভারত হামলার মুখে পড়বে, সন্ত্রাসবাদের মুখে পড়বে এবং গোটা বাংলাদেশ জুড়ে যে অভ্যন্তরীণ রাজনীতি, সেই রাজনীতিতে একেবারে জাকিয়ে বসতে পারবে শরিয়াত আইন এবং জামাত ইসলাম, তার পাশাপাশি এনসিপিরাও। ফলে একদিক থেকে ভারত বিরোধী বা কট্টর ভারত বিরোধী এই ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশ যে চিত্র দেখা দিয়েছে, সেইটা যে ভারতের জন্য উদ্বেগজনক এবং সেইখানে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে কিনা এই প্রশ্ন থাকছে, আশঙ্কা থাকছে ভারতের বিরুদ্ধে চরম সন্ত্রাসবাদের। তার পাশাপাশি যে আশঙ্কা থাকছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ভারত বাংলাদেশ সম্পর্ক কি এবার যুদ্ধ পরিস্থিতিতে গিয়ে পৌঁছাবে।